শুনতে পাচ্ছিস? কে কে ওখানে? আমাকে মেরো না, আমাকে 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 ছেড়ে দাও। জেকে বাংলা 12 AM। স্বামী মারা যাওয়ার 3 বছর পরে ফারজানা গর্ভবতী। তার স্বামী মরেছিল বিয়ের দিন রাতেই। ব্যাপারটা আজব মনে হলেও সত্যি। পাড়া পড়শিরা কানাঘোষা করে বলেছে, কি বলো, বিধবা আবার গর্ভবতী? সে কিভাবে হয়? নিশ্চয়ই পরক্রিয়া। ফারজানার শাশুড়ি মা ভর দুপুরে ডেকে পাঠালেন ফারজানাকে। ফারজানা রুমের দরজা ধরে দ্বিধা দ্বন্দ্বে ভুগছে, ঢুকবে কিনা। শাশুড়িকে সে ভয় পায়। স্বামী মারা যাওয়ার পরেও ফারজানার এই বাড়ি ছাড়েনি। শাশুড়িমাকে ভয় পাওয়ার আরও এক কারণ হলো স্বামী না থাকা। ফারজানার উপস্থিতি টের পেয়ে ধীর কণ্ঠে বলল, ভেতরে এসো। শাশুড়ির আদেশ শুনে ফারজানা আস্তে করে রুমে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে যায়। ফারজানার শাশুড়ি আবার আদেশ দিল, পায়ের কাছে পা ধরে বসো। এবার ফারজানার চোখ ছলছল করছে। নিজেকে সামলে সে শাশুড়ির পায়ের কাছে বসবে, এটা রোজকার ব্যাপার। এই কাজে বেশ পটু ফারজানা। তবে রোজকারের কথাবার্তার সাথে আজকের কথাবার্তা মিলল না ফারজানার শাশুড়ির। বেশ খানিকটা সময় নিয়ে বলল, তুমি বিয়ে হয়ে এই বাড়িতে আসার সাথে সাথে আমার ছেলেটা মরল। আমি আজও জানি না এর পেছনে রহস্যটা কি। আমি তোমাকে দয়া করে এখানে থাকতে দিয়েছিলাম। যার ছেলেই নেই তার একদিনের বিয়ে করা বউ শ্বশুরবাড়িতে রাখাটা বিলাসিতা, কিন্তু তুমি এমনভাবে চুলকানি মাখিয়ে দিবে আমাদের মান সম্মানে, সেটা আমি বুঝিনি। ফারজানা পা ধরা অবস্থায় বলল, কেন মা, কি হয়েছে? আমি কি করেছি বলুন? কোনো মেয়ে কি চায় বিয়ের দিনে তার স্বামীর মৃত্যু হোক? আর আমি সেই থেকে তো এই বাড়িতে কাজের লোকের মতোই পড়ে আছি। কখনো তো প্রাপ্য সম্মানটা আমি পাইনি মা, তবু আজ কি করলাম আমি? ফারজানার শাশুড়ি চটে গেলেন। এই প্রথমবার ফারজানা তার শাশুড়ির মুখে মুখে তর্ক করল। ঠিক তর্ক নয়, উচিত কথা যাকে বলে। কিন্তু ফারজানার শাশুড়ি সেটা সহ্য হলো না। তাই পায়ের উপর পড়ে থাকা ফারজানাকে সজোরে লাথি মারল ফারজানার শাশুড়ি। আতকে উঠল ফারজানা। নিজের মুখ পুড়িয়ে অবৈধ মেলামেশা করে পেট বাঁধিয়ে আবার মুখে মুখে তর্ক করিস? আর আমি বের হ আমার বাড়ি থেকে। তোর মতো বেহায়া আমার বাড়িতে জায়গা নেই। প্রথমে এসেই আমার ছেলেটাকে খেয়েছিস, তুই তো রাক্ষসী নষ্ট মেয়ে কোথাকার। কোন বস্তি থেকে তুলে এনেছি কে জানে। থামলেন ফারজানার শাশুড়ি। ফারজানা উঠে দাঁড়ালো। তার শাশুড়ির মুখের ভাষা খারাপ সেটা ফারজানা ভালো করেই জানে, কিন্তু নিজের পরিবার এবং নিজের চরিত্রে কলঙ্ক লাগালে এক ফোঁটাও সহ্য করবে না সে। এই প্রথম শাশুড়িকে বললেন, আপনি আমার মা, দ্বিতীয় মা। কখনো মায়ের থেকে আলাদা ভাবিনি, তবে আজ বলতে বাধ্য হচ্ছি, আপনি আমার শাশুড়ি মা। আর কেউ না জানুক, আপনি অবশ্যই ভালোভাবে জানেন আমার চরিত্র কেমন। পরক্রিয়া করার ইচ্ছা থাকলে 3 বছর আগেই সংসার ছেড়ে নতুন সংসার গড়ে নিতাম। নিজের যৌবনের স্বাদ আহ্লাদে এই একটা সাদা কাপড়ে মুড়িয়ে রেখে দিতাম না। আপনি আমার এই সাদা কাপড়ে কলঙ্ক দাগ লাগাতে পারেন না। ফারজানার শাশুড়ি তেরে আসলেন। পা উঁচু করে ফারজানার পেটের উপর রেখে আবার একটা লাথি মেরে বললেন, আমি কি পারি না পারি সেটা এবার দেখ। আমি কি সাধে বলেছি? বাড়ির আশেপাশে তোর মা খালারাই তো বলেছে, গিয়ে শোন। পরক্রিয়া না করলে এই পেটের বাচ্চা আসলো কিভাবে? উত্তর দে, কোন যুক্তিতে আসে? ফারজানা পেট ধরে বসে পড়ে। প্রচণ্ড ব্যথা হচ্ছে পেটে তার। এই প্রথম মনে হলো তার ভেতর অন্য কারোর অস্তিত্ব আছে। শাশুড়ি মায়ের পা ধরে বসে বলল, আমি কিছু জানি না মা, আমি সত্যি বলছি, কিছুই আমি জানি না। ফারজানার শাশুড়ি ফারজানার চুলের গোছা ধরে টানতে টানতে বাড়ির প্রধান ফটকের বাইরে নিয়ে এলেন। ইতিমধ্যে বাড়ির আশেপাশে সবাই জড়ো হয়ে বিষয়টা দেখছে। ফারজানার শাশুড়ি বেশ অহংকারী হয়ে গর্ব করে ফারজানাকে কয়েক ঘা দিয়ে বের করে দিল বাড়ি থেকে। তারপর পাড়া প্রতিবেশীদের উদ্দেশ্য করে বলল, কি দেখছেন অমন করে? খুশি হয়েছেন না? এবার গিয়ে আবার আরেক ঘরেরটা খোঁজ করেন, যত সব। বলেই কোমর দুলিয়ে ঘরে ঢুকে ঠাস করে দরজাটা বন্ধ করে দিল। ফারজানা ঠায় দাঁড়িয়ে আছে। কোন দিক যাবে সে বুঝতে পারছে না। ভেবে চিনতে বাবার বাড়ির দিকে পা বাড়ান ফারজানা। তবে বাবার বাড়ি কি দুর্গতি হবে সেটাও আজ করতে পারছে না। বাবার বাড়ির দরজায় বেল বাজাতেই ভেতর থেকে ছোট ভাই তড়িঘড়ি করে বেরিয়ে এসে ফারজানাকে নিয়ে আড়ালে চলে যায়। ফারজানাকে উদ্দেশ্য করে বলল, এখানে কেন এসেছিস তুই? বাসায় যাস না বুঝলি? মা অসুস্থ, তোর এই অবস্থা দেখলে মা আরও অসুস্থ হয়ে যাবে। বড় আর মেজো ভাইয়ের মতামত নিয়েই আমি এসেছি। তোর ভাবিরাও এই বিষয়ে মত দিয়েছে। আর আমাদের ছেলেমেয়েরাও তো বড় হচ্ছে, বল, ওদের নাম খারাপ হবে। আমাদের একটু উপরের লেভেলে চলাফেরা বুঝতেই পারছিস। ফারজানার কষ্ট হলো, তাও মুখে কৃত্রিম হাসি ফুটে বলল, আমার দায়িত্ব কি আরও 3 বছর আগে নেওয়া উচিত ছিল না ভাইয়া? তোমরা নেওনি, বাবা নেই নাই। তোমাদের পরিবারে কি অবস্থা থাকতো হতো আমাকে তার ঢের বুঝেছিলাম। তাতে শ্বশুরবাড়ি থেকে বিধবা হয়েও ফিরে আসেনি। তবে আজ যখন এলাম, সেই অতীতের না হওয়া দুর্ঘটনার সূত্রপাত ঘটল।
আমাকে মাত্র 15 বছরে বিয়ে দিয়ে কাজটা ঠিক করনি ভাইয়া, তারপরও এখন যা হোক আমি চলে যাচ্ছি। ছোট ভাই রেগে বলল, তো দায়িত্ব নিতে তো সমস্যা ছিল না, সমস্যা হচ্ছে তোর পেটের যাটাকে নিয়ে। কে বাপ কে জানে, ভাবতেও লজ্জা লাগছে দূরা চোখের সামনে থেকে। ফারজানা অসহায় হয়ে বলল, আমি কিছুই করিনি ভাইয়া, তোমাদের উচিত ছিল খোঁজ নিয়ে আমাকে সাহায্য করা, এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া। তোমরা দিলে না মুক্তি, আমি তোমাদের মুক্তি দেব না বলেই অজানার উদ্দেশ্যে রওনা দিল ফারজানা। হাঁটতে পারছে না, পায়ের তলায় যেন অগ্নেয়গিরি জমা হয়েছে। তপ্ত রোদে একটু পানির জন্য হাঁসফাঁস করছে সে। টানা 3 বার আভাসকে খুন করতে গিয়েও ব্যর্থ হয়ে আভাসের মা। শেষবার ছেলেকে খুন করতে এসে নিজেই গলায় ছুরি কোপ লাগে যায়। নিজেরই ছেলে, তবে নিজের লোভ। আভাসকে খুন করতে যা যা দরকার সব সে করেছে। সরাসরি 3 বার আক্রমণ করেছে সে, তবে কিভাবে যেন আভাস বেঁচে যায়। কোনো এক অজানা শক্তি আভাসকে বাঁচিয়ে দেয় প্রতিবার। এই শেষবার অদৃশ্য কারোর সাথে ধস্তাধস্তি করে নিজের হাতের ছুরি নিজের গলায় লাগে, সাথে সাথে লাল রক্ত বেরিয়ে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আভাস তখনও ঘুমে মগ্ন। মৃদু চিৎকারে বিরক্ত হয়ে উঠে বসে আভাস। চোখ ডলে এদিক ওদিক তাকিয়ে ড্রিম লাইটের হালকা আলোয় দেখল আভাসের মা ফ্লোরে শুয়ে ছটফট করছে। কোনো কিছু না ভেবেই এক লাফে ফ্লোরে বসে নিজের কোলে মায়ের মাথা। গলা থেকে তখনও রক্তের ফোয়ারা বের হচ্ছে। দ্রুত কোলে উঠিয়ে বাইরে বের হতে হতে বলল, ড্যাড ড্যাড কোথায় তুমি? মমের কি হয়েছে দেখো, তাড়াতাড়ি এসো। আয়ন গাড়ি বের কর। আয়নের কোনো হদিস পাওয়া গেল না। আয়ন আভাসের মেজ ভাই, এত রাতে কোথায় থাকতে পারে সেই বিষয় বেশ ভালোই ধারণা আভাসের। ছোট ভাইকে ডাক দিয়ে গাড়ি বের করে বলল, সোজা হাসপাতালে যাবি, এদিক ওদিক একদম গাড়ি থামাবি না। আভাসের ছোট ভাই রাব্বি মাথা নাড়িয়ে গাড়ি স্টার্ট দিল। মাঝ পথেই হলো বিপত্তি। একটা মেয়ে এসে সাদা কাপড় উপরে রাস্তায় দাঁড়িয়ে আছে। সাহায্য চাইছে সে। রাব্বি আভাসের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, ভাইয়া কি করবি? আভাস জবাব দিল, থামবি না, চালিয়ে যা। রাব্বি তাই করল। তবে মেয়েটার একদম সামনে আসার পর হুট করে মেয়েটা গাড়ির সামনে এসে যায়। রাব্বি ভাবল অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই হুট করে গাড়িটা থামায়। কিন্তু মেয়েটা হঠাৎই আভাসের পাশে জানালায় ঠকঠক আওয়াজ করে বলল, আপনারা তো সামনে যাচ্ছেন, আমাকে একটু নিয়ে যাবেন প্লিজ, কোনো গাড়ি পাচ্ছি না আমি, আর এত রাতে রাস্তায় একটা মেয়ে একা থাকাটা সুবিধাজনক নয়, তাই আমাকে একটু সামনে ছেড়ে দিবেন। আভাসের মা কখনো আভাসকে খারাপ শিক্ষা দেয়নি, সবসময় মেয়েদের প্রতি সম্মান করতে শিখিয়েছে সে। তাই রাব্বিকে মাথা নাড়িয়ে অনুমতি দিল মেয়েটিকে গাড়িতে ওঠানোর। মেয়েটি পেছনের সিটে বসে আভাসের মায়ের মাথাটা নিজের কোলে নিয়ে বসে পড়ে। আভাসের দৃষ্টি আড়ালে মেয়েটি আভাসের মায়ের গলা কাটার জায়গাটায় আঙ্গুল ঢুকিয়ে কণ্ঠনালী ধরে টান মারে, সাথে সাথে হাতটা সরিয়ে লুকিয়ে ফেলে মেয়েটি। আভাস মায়ের দিকে তাকালো। এতক্ষণ নড়াচড়া করলেও এখন এক বিন্দু নড়ছে না আভাসের মা। আভাস ভাবল জ্ঞান হারিয়েছে। মিনিট 30 পর মেয়েটি গন্তব্যে পৌঁছে যায়। আভাসকে ইশারা দিল গাড়ি থামানোর। আভাসের কথায় রাব্বি গাড়ি থামিয়ে মেয়েটাকে নামিয়ে দেয়। তবে রাব্বির বিষয়টা সন্দেহজনক লাগে। যেখানে গাড়ি থেমেছে তার আশেপাশে কোনো বাড়িঘর নেই। তাই আগ্রহে রাব্বি জানালা থেকে মাথা বের করে জিজ্ঞাসা করল, মিস, আপনার নাম জানা হলো না, নাম কি আপনার? মেয়েটি পেছনে থেকে জবাব দেয়, ফারজানা। কবর খুঁড়ে কবরের সামনে দাঁড়িয়ে আছে আভাস ও রাব্বি। কিছুটা দূরে মায়ের লাশ রাখা। তার সামনে দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে আভাসের বাবা। আয়নের খোঁজ পাওয়া যায়নি এখনো। মায়ের শেষ কাজে ভাই থাকবে না সেটা হয় না। বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও আয়নকে পাওয়া সম্ভব হলো না। অজ্ঞাত আরও কিছুটা সময় অপেক্ষা করে কবর দিতে নিয়ে এসেছে আভাসের মাকে। তারপর আবার গলাকাটা লাশ। আভাসের মাকে রাখা হয় কবরে। ছোটবেলা থেকে মায়ের কাছে যথেষ্ট আদর ভালোবাসা পেয়েছে সে। এখন আর নিজেকে ঠিক রাখতে পারছে না আভাস। রাব্বিকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল আভাস। কবর দেওয়া শেষ করে কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করল মায়ের জন্য। তারপর ধীর পায়ে পৌঁছে যায় বাড়িতে। ক্লান্ত শরীরটাকে সোফায় টেনে বসিয়ে মায়ের স্মৃতিচরণ করছে আভাস। বাড়িতে মেয়ে ছাড়া দ্বিতীয় কোনো নারী নেই, এমনকি কোনো কাজের মেয়ে বা মহিলাও নেই। আভাসের মা সবসময় চেয়েছে ছেলেদের কাছে নারী না আসুক, বিশেষ করে আভাসের আশেপাশে। তবে আয়ন হয়েছে তার উল্টো। মাসের মধ্যে 8 থেকে 10 দিন কেটে যায় নাইট ক্লাবে কিংবা কোনো বড়লোক মেয়ের সাথে বন্ধুদের ফ্ল্যাটে। সে বিষয়ে কখনো আভাসের মা আয়নকে কিছু বলতেন না, কখনো বিন্দুমাত্র শাসনও করেননি তিনি। উল্টো মাতাল হয়ে বাড়িতে ফিরলে নিজেই সেবা করত। ছোট ভাই রাব্বি হয়েছে বড় ভাই এবং মেজ ভাইয়ের থেকে উল্টো। আভাস গম্ভীর ও আয়ন অন্য ধরনের ছেলে হলেও রাব্বি ছিল আড্ডামুখর। সবসময় মজায় থাকতেই পছন্দ করতেন। মাকে সে কখনোই ভালো চোখে দেখতে পারত না তার ব্যবহারের জন্য। সবসময় দেখত বড় ভাইয়ের প্রতি তার মা বরাবরই অবহেলা করে এসেছে। রাব্বি নিজের রুমে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই আভাস পেছন থেকে ডেকে বলল, ছোট ভাই, আমাকে একটু রুম পর্যন্ত দিয়ে আসবি? রাব্বি মাথা নাড়ল।
আভাসকে ধরে আভাসের রুমে পৌঁছে দিল রাব্বি। মেঝেতে এখনো রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। কে বা কারা এমন কাজ করেছে সেটা জানে না কেউই। যেহেতু আভাসের রুম থেকে আহত অবস্থায় পাওয়া গেছে, তাই স্বাভাবিকভাবেই আভাসের দিকে আঙ্গুল উঠবে। তবে আভাসের বাবার প্রতিপত্তির কারণে পুলিশের ঝামেলাটা হয়নি, তাই আভাস মনস্থির করল সে নিজেই এর হদিস বের করবে। বিছানায় বসতে বসতে রাব্বিকে উদ্দেশ্য করে বলল, মায়ের এমন হলো কি করে বলতো? এত রাতে মা কেনই বা আমার রুমে এসেছিল? ছুরি এসেছিল কোথা থেকে বলতো? কে বাড়ির মধ্যে আমার রুমে ঢুকে এমন করতে পারে? কিচ্ছু বুঝতে পারছি না আমি। আমার মাকেই কেন? মা বলে ডুকরে কেঁদে ওঠে আভাস। রাব্বি আভাসের অনুমতি পাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আভাস ফের বলল, রাব্বি, আমি যখন মায়ের কি হয়েছে সেটা চেক করছিলাম তখন কিন্তু তার গলা অতটা জখম ছিল না, কণ্ঠনালী ঠিক ছিল। কণ্ঠনালীর উপরে কোনো ছুরির আঁচ পড়েনি। যদিও পড়তো তাও অন্তত আরও কিছুক্ষণ মা বাঁচত। আমরা হাসপাতালে নিতে পারতাম, কিন্তু গাড়ির মধ্যে হুট করে কণ্ঠনালী ছিঁড়ল কিভাবে? কয়েক সেকেন্ডের মধ্যে মা শেষ। এটা কিভাবে সম্ভব? আমি পাগল হয়ে যাব। ওয়েট, ওই মেয়েটা কি যেন নাম বলল? হ্যাঁ, ফারজানা। ওই মেয়েটাকে বেছে বেছে আমাদের গাড়ি কেন? আমরা তো খেয়াল ছিল না। তবে বেশ কয়েকটা গাড়ি চলাচল করছিল রাস্তায়, তারপর সামনে উঠলো না, উঠলো পেছনের সিটে আমার মায়ের পাশেই। এমন এক জায়গায় গাড়ি থামলো, আশেপাশে বাড়ি ঘর নেই। তো যাবো কোথায়? মেয়েটা নেমে যাওয়ার পরে দেখলাম মা নড়ছে না। তাহলে কি ওই মেয়েটা? কিন্তু ওই মেয়েটা কে? কিসের শত্রুতা থাকতে পারে মায়ের সাথে? এবার রাব্বি ভাবনায় পড়ে গেল। হ্যাঁ, সে সন্দেহ করেছিল ঠিক। সন্দেহের বশে নামও জিজ্ঞাসা করেছিল। তবে আভাস যা বলছে সেটা একদম যুক্তিযুক্ত, ফেলে দেওয়ার মতো নয়। তো আভাসকে শান্ত করে বাড়ির কাজের ছোট ছেলেকে ডেকে মেঝেটা পরিষ্কার করতে বলল। দুই ভাইয়ের চোখের সামনেই মিয়ে গেল মায়ের তাজা স্মৃতি। টানা একটা দিন পার্কের বেঞ্চে বসে আছে ফারজানা। ক্ষুধায় তার পেটে ইঁদুর ঢোল তবলা বাজাচ্ছে। মাঝে মাঝে অবশ্য রাস্তার পাশেই কল থেকে ঢকঢক করে পানি খেয়ে পেটের ক্ষুধা মেটানোর ব্যর্থ চেষ্টা করছে সে। এভাবে বসে থাকলে তো হবে না, কিছু একটা করতে হবেই তাকে। তাই বেঞ্চ থেকে উঠে সামনে এগিয়ে পার্ক থেকে বের হলো ফারজানা। পেটে হাত দিয়ে তীব্র যন্ত্রণায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে সে। দূর থেকে আয়ন লক্ষ্য করল বিষয়টা। বাঁকা হাসি দিয়ে গাড়ি থেকে নেমে ফারজানার পাশাপাশি হাঁটা শুরু করলো সে। নিজের পাশে অপরিচিত একটি ছেলেকে হাঁটতে দেখে ফারজানা ইতস্তত বোধ করল। আয়নের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতেই আয়ান একগাল হেসে বলল, ভয় পাবেন না, আমি আয়ান, এই সামনেই থাকি। আপনাকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করলাম, কোনো সমস্যা আপনার? ফারজানা নীরবে মাথা নাড়ল। আয়ান ফের বলল, আমাকে বলতে পারেন, আমি যথাসাধ্য চেষ্টা করব সাহায্য করার। ফারজানার বলার জন্য মনস্থির করে ভাবল, বিধবা হয়েও প্রেগনেন্টের কথা বলা যাবে না, লোকে অবশ্যই দুধছাই করবে। তাই সিদ্ধান্ত নিল বানোয়াট গল্প বলার। সব ঠিক রেখে ফারজানা বলল, আমার বিয়ে হয়েছে 3 বছর আগে। আমার বাবা নেই তো, তাই অল্প বয়সে বিয়ে দিয়ে দিল আমাকে। তখন আমি ক্লাস 9-এ পড়ি। বিয়ের প্রথম দিনেই স্বামী মারা যায়। তারপর আর কি, ভাগ্য পিছু ছাড়ল না আমার। নিজের বাবার বাড়িতে যে কত বহাল তবিয়তে থাকবো সেটা জানতাম। তাই নতুন সংসারের আশা বাদ দিয়ে দুমুঠো খাবারের জন্য শ্বশুরবাড়িতে থাকার সিদ্ধান্ত নেই। আজ 3 বছর পর তারা বের করে দিলেন। বাবার বাড়িতেও জায়গা হলো না। এখন কি আর করার? আয়ন বিজ্ঞদের মতো মাথা নাড়ল। পরে ভাবুক দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি এক কাজ করতে পারেন, আমার সাথে যাবেন? খারাপ ভাববেন না, আমি আমার বাড়িতেই নিয়ে যাব। সেখানে আমার মা বাবা ভাইয়েরা আছে। আপনি মায়ের কাজের সাথে হাত মেলাবেন আর থাকবেন। আশা করছি কোনো সমস্যা হবে না। ফারজানা কিছু না ভেবেই হ্যাঁ বলে দিল। এভাবে রাস্তায় রাস্তায় ঘোরার থেকে আয়নের সাথে গিয়ে কাজ করে পেট চালানো ভালো। 15 থেকে 20 মিনিটের মধ্যেই আয়ন ফারজানা সহ বাড়ি পৌঁছে গেল। বাড়িতে ঢুকেই মামা বলে কয়েকবার ডাক দিল, তবে সাড়া পাওয়া গেল না। আভাস খাটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসেছিল। আয়নের ডাকে চোখ খুলে বাইরে বের হওয়ার জন্য পা বাড়ায়। আভাসের সাথে সাথে রাব্বিও নিজেও বেরিয়ে এলো ঘর থেকে। দূর থেকে সাদা শাড়ি পরিহিতা মহিলাকে দেখে আভাসের মনে আনচান করে ওঠে। দ্রুত নিচে এসে আয়নকে জিজ্ঞাসা করলো, এটা কে আয়ন? আয়ন আভাসকে বলল, তোকে উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছে না, মাকে ডাক। আমি মাকে ডাকছি, মাকেই বলবো। মায়ের কথা শুনে আভাসের চোখের কোণে জমা হলো অশ্রু। নিজেকে সামলে ফারজানার দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলল, আপনি আপনার পরিচয়টা দেবেন? আয়ন বারণ করার আগেই ফারজানা নিজের মুখ থেকে কাপড়টা সরিয়ে বলল, আমি ফারজানা। আভাসের মনে পড়ল সেই রাত, গাড়ির জানালার একটা অপরিচিত মুখ, সাদা শাড়ি, সাথে নাম ফারজানা। ফারজানার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আয়নের দিকে তেড়ে গেল আভাস। শার্টের কলার ধরে বলল, তার মানে মায়ের খুনের পেছনে তুই আছিস? আবার বাড়িতে এসে মাকে ডেকে নাটক করছিস তুই? এই মেয়ের সাথে মিলেই মাকে তুই মেরেছিস, তাই না? রাব্বি দৌড়ে এসে আভাসকে থামিয়ে দূরে নিয়ে যায়। আয়ন ভুরু কুচকে বলল, খুন করেছি মানে? খুন? মাকে? আভাস, মা কোথায়? রাব্বি, মা কোথায়? রাব্বি দাঁতে দাঁত চেপে বলল, মা নেই। আয়ন পাল্টা প্রশ্ন ছুড়ে বলল, নেই মানে?
রাব্বি একই ভঙ্গিতে বলল, নেই মানে নেই, পৃথিবীতে নেই, তুমি তো মেরেছিলে তাই না এই মেয়েটার সাথে মিলে? এতক্ষণ সবার কথা ফারজানা চুপচাপ শুনে বোঝার চেষ্টা করছিল কি হচ্ছে ব্যাপারটা। নীরবতা ভেঙে বলল, আপনাদের পারিবারিক বিষয়ে কথা বলার জন্য মাফ করবেন, তখন থেকে এই মেয়ে করে যাচ্ছেন। আমি কেন মারবো? আপনাদের এমন মনে হচ্ছে কেন? আর এই ভাইকে তো আমি 20 মিনিট আগে রাস্তায় পেয়েছি, উনি আমাকে বা আমি তাকে চিনিই না। আমি তো এখানে কাজ করতে এসেছি, আপনারা এই ভাইকে শুধুই দোষারোপ করছেন, আর আমি তো আপনাদের চিনিও না, আমি কেন মারবো? রাব্বি জবাব দিল, আমরা ভুল দেখতে পারি না মিস ফারজানা। কালকে যখন মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলাম তখন তো আপনি গাড়িতে উঠলেন, তারপর মাকে মেরে গাড়ি থেকে নেমে গেলেন। যাওয়ার সময় আমি তো আপনাকে নাম জিজ্ঞেস করলাম, আপনি জবাব দিলেন আপনার নাম ফারজানা। আমি আর আভাস ভাই একদম ঠিক দেখেছি এবং শুনেছি। ফারজানা কথা বলতে নিতে আয়ন সবাইকে থামিয়ে বলল, আমার মা কোথায়? আমার মাকে এনে দে না। বাড়ি থেকে বেরিয়ে হলো একটা অজ্ঞাত ব্যক্তির হাসি। ফারজানা সেটা বেশ শুনতে পারল। হাতে কয়েক পাতা ঘুমের ওষুধ নিয়ে দাঁড়িয়ে আছে ফারজানা। না, এত জটিলতার জীবন নিয়ে বেঁচে থাকা যায় না। তার জীবনে যা যা ঘটে যাচ্ছে তার কোনো কুল কিনারাই পাচ্ছে না সে। রাতেই বাড়ির কাজের লোকটার থেকে টাকা চাইতে গেলে কাজের লোকটা ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে টাকা ছুঁড়ে মারল ফারজানার দিকে। আয়ন যদি জানতো ফারজানাকে টাকা দেওয়া হয়নি তাহলে কাজের লোকটা বিপদে পড়ে যেত, অজ্ঞতা টাকা দিতেই হতো। ফারজানা টাকা নিয়ে যেভাবেই হোক ঘুমের ওষুধ কিনে আনলো। আয়ন মায়ের শোকে অস্থির হয়ে আছে। হুট করেই তার ফারজানার কথা মনে পড়ে গেল। সবাই কেন ফারজানাকে দোষারোপ করছে? আভাস তো মিথ্যা বলার ছেলে নয়, তাহলে কি ফারজানা আসলেই কিছু করেছে? রহস্য উন্মোচন করতে ফারজানার জন্য বরাদ্দকৃত রুমের দিকে পা বাড়ায় আয়ান। দরজা হালকা ভেজানো থাকায় আয়ান সরাসরি রুমে ঢুকে ঔষধ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখল ফারজানাকে। দৌড়ে গিয়ে ফারজানার হাত থেকে ওষুধ ফেলে সজোরে থাপ্পড় মেরে দিল ফারজানার গালে। আয়ানের চিল্লাচিল্লির আওয়াজ পেয়ে রাব্বি ছুটে আসলো। আভাস কিছু টের পেয়েও আসার ইচ্ছা পোষণ করল না। রাব্বি এসে আয়ানকে সরিয়ে দিয়ে ফারজানাকে তুলে বিছানায় বসায়। আয়ানের উপর রাগ দেখে বলল, ভাইয়া তুমি একটা মেয়ের গায়ে কিভাবে আঘাত করতে পারলে? এত কিছু হওয়ার পরেও যেখানে আভাস ভাইয়া এই মেয়েটাকে কিচ্ছু বলেনি সেখানে তুমি কোন সাহস আঘাত করেছ? আয়ান দেয়ালে ঘুষি মেরে বলল, এই মেয়েটাকে জিজ্ঞাসা কর কেন মেরেছি। আত্মহত্যা করার কথা ভাবা মানুষকে পর্যন্ত আমি ঘৃণা করি, আর এই মেয়েটা কিনা প্রেগনেন্ট অবস্থায় আত্মহত্যা করছে। রাব্বি ভুরুকুচকে আয়নের দিকে তাকিয়ে ভাবল, এই লোক আবার কবে থেকে ভালো হওয়া শুরু করলো। আভাস কিছু কিছু কথা শুনে ফারজানা রুমের দরজায় এসে বাঁকা হেসে মনে মনে বলল, বা মেয়েটাকে দেখে তো আয়নের সুবুদ্ধি হচ্ছে, এত ভালো তো জীবনেও ছিল না। মেয়ে দেখলে যেখানে হামলে পড়ে সেখানে এই মেয়ের প্রতি এত দরদ, ব্যাপার না, হালকা ইমপ্রেস করার ধান্দা, দুদিন পরে আসল রূপ বেরিয়ে আসবে। আবার সবাইকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে থতমত খেয়ে যায়, কি বলবে ভেবে পাচ্ছে না সে। তাই আমতামতা করে ফারজানাকে বলল, দেখুন মিসেস, আমি এটা বলছি না যে সেদিন রাতে আমরা দুই ভাই ভুল দেখেছি, আবার এটাও বলতে পারছি না আপনিই খুন করেছেন। এক মুহূর্তের জন্য যদি আমরা ধরে নিই খুনটা আপনি করেননি, তার জন্য আপনাকে প্রমাণও দিতে হবে। আমি কাল আপনার সাথে নিজে আপনার বাড়ি যাব, সবকিছুর খোঁজ নেব, তারপরেই আপনাকে এই অভিযোগ থেকে মুক্তি দেওয়া হবে। রাব্বি, আয়ান যাও, নিজের রুমে যাও, আর হ্যাঁ মিসেস ফারজানা দরজা ভালোভাবে আটকে ঘুমাবেন। ফারজানা মাথা নাড়ল। আভাসকে সে ভয় পায়, তার গম্ভীর মুখটা দেখলেই ফারজানার কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। পরদিন সকাল সকাল আভাস ঘুম থেকে ওঠার আগেই আভাসের দরজায় ঠকঠক আওয়াজ হলো। বিরক্ত হয়ে দরজা খুলে কয়েকটা কথা শুনিয়ে দেওয়ার জন্য মুখ খুলতেই দেখে ফারজানা দাঁড়িয়ে আছে। দীর্ঘশ্বাস ফেলে আভাস বলল, আপনি যান, আমি এক্ষুনি আসছি। ফারজানা মাথা নিচু করে চলে যায়। সারা রাত ঘুম না হওয়ার কারণে সকালের দিকে আভাস ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পরে আবার ফারজানা জাগিয়ে দেয়। তাই বিছানায় গিয়ে চিত হয়ে শুয়ে আভাস ভাবল, যদি ফারজানা নির্দোষ প্রমাণিত হয় তাহলে কি করব? আমি আর রাব্বি তো ভুল দেখিনি, তাহলে কে ছিল এটা? সব ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে উঠে বসলো আভাস। নিজেকে সামলে ফ্রেশ হয়ে নিচে নেমে আসলো। বাড়িতে কোনো মেয়ে না থাকায় ফারজানা নিজেই খাবার তৈরি করছে। আভাসকে খাবার খেতে বলতেই উত্তরে আভাস বলে, আপনি বাড়ির আশ্রিতা মাত্র, বাড়ির বউ নয়, তাই বউয়ের মতো ব্যবহার করা বন্ধ করুন। আমার মায়ের রান্নাঘরে আপনাকে না দেখলে খুশি হব আমি, বলি গটগট করে বাইরে বেরিয়ে যায়। ফারজানাও খাবার রেখে আভাসের পেছনে দৌড় দেয়। আয়ন এসে দুজনকে একসাথে দেখেই রাব্বিকে বলল, ওরা দুজন একসাথে যাচ্ছে কেন? আমি যেতে পারতাম, মেয়েটাকে তো আমি এনেছি। রাব্বি আয়নের কাঁধে হাত রেখে বলল, কে জানে, এই রহস্যর পেছনে তুমি নিজেই আছো হয়তো, নাহলে মেয়েটাকে আনলে কেন তুমি? তোমার চরিত্র আভাস ভাইয়া ভালোভাবেই জানে, তাই এসব বলে কোনো লাভ নেই। আয়ন তাতে দাঁত চেপে রাব্বির দিকে তাকালো। রাব্বি পাশ কাটিয়ে ফোন কানে নিয়ে বলল, হ্যাঁ মাহি, হ্যাঁ আমি আসছি, তুমি অপেক্ষা করো। আরে না, এত প্যারা কেন দাও যে তুমি? আরে বাবা, মাস্ক দিয়েই বের হব আমি, রাখো আসছি। ফারজানার শ্বশুরবাড়ির সামনে দাঁড়িয়ে আছে আভাস ও ফারজানা। এক প্রতিবেশী জানালা থেকে ওদের দেখেই বাইরে বের হয়ে ডাক দিয়ে সবাইকে ডাকলো।
ফারজানার সাথে সাথে আভাস নিজে অপমানিত হচ্ছে। তবে সেদিকে খেয়াল না দিয়ে দরজার কলিং বেল বাজায় ফারজানা। শাশুড়ি দরজা খুলতেই কটকট করে ভেতরে চলে যায় ফারজানা। আভাস ঠায় দাঁড়িয়ে আছে। ফারজানা ফিরে এসে আভাসের হাত ধরে টেনে ভেতরে নিয়ে যায়। শাশুড়িমা ভ্রুকুচকে বলল, তুই এখানে কি করিস? ফারজানা মিনমিনে সুরে বলল, মা 5 মিনিট পরে আমরা চলে যাব। এনাকে একটু বলুন না আমি আপনার বাড়ির বউ। ফারজানার শাশুড়ি আভাসের দিকে তাকিয়ে বলল, এটা কে? ওই তোর নাগন নাকি, যার বাচ্চা তোর পেটে? ছি, এই পাপকে আবার আমার বাড়ি নিয়ে এসেছিস? আমার বাড়িটা নরক নাকি রে? আভাস আস্তে বলল, দেখুন আপনার কথা ভুল হচ্ছে। ইনি একদিন হলো আমাদের বাড়িতে আছেন, শুধু তার বিষয় জানতে এখানে এসেছি, এছাড়া অন্য কিছুর সাথে আমি জড়িত নই। শাশুড়ি পান চিবোতে চিবোতে বলল, তা বাবাজি, আমার বাড়িতে প্রথম এলেই তোমাকে তো কিছু দিতে হয় বলো। শত হলে আমার বাড়ির বউয়ের সাথে পরক্রিয়া করেছ, একটু অপেক্ষা কর, আমি আসছি। আভাসের রাগ হচ্ছে মহিলার কথায়, কি অকপট অপমান করে দেয় মানুষকে। ফারজানার শাশুড়ি দরজার সামনে গিয়ে ডাক দিল, কই গো তোমরা, এসো এসো। এতদিন তো বাপকে বাপকে বলে কানের পোকা মেরে ফেলেছিস, পেয়েছি বাপকে, এসো তোমরা, দেখো কে কি করবে। সাথে সাথে হুড়মুড় করে ঘরে ঢুকে যায় সবাই। বিকেল 3টা, আভাসের বের হতে পারছে না বাড়ি থেকে। ফারজানার সাথে সে নিজেও আটকে গেছে বাড়িতে। পুরো ঘর ভর্তি মানুষ। ফারজানার বাবার বাড়ি থেকেও লোকজন এসেছে। আভাসের ফোন কেড়ে নেওয়া হয়েছে অনেক আগেই, যার কারণে কোনোভাবেই ছাড়া পাচ্ছে না সে। সিদ্ধান্ত নেওয়া হলো আভাস ও ফারজানার বিয়ে দেওয়া হবে। আভাস সবাইকে উদ্দেশ্য করে বলল, আপনার একটা আমার কথা শুনুন, আমি এনার প্রেমিক নই, আমি এনাকে আগেও চিনতাম না। একটা কারণে শুধু ওনার পরিচয় জানতে এসেছি, আমাকে যেতে দিন। আপনাদের বাড়ির বউকে রেখে দেওয়ার ইচ্ছা হলে রেখে দিন, আমি এনাকে বিয়ে করতে পারবো না। ফারজানার শাশুড়ি ফারজানার চুলের গোছা ধরে বলল, এই তো নাগরকে স্বীকার করতে বল, বিয়ে না দিয়ে আজ ছাড়ছি না। এই পাপ নিয়ে সব জায়গায় গিয়ে অপবিত্র করবি সব। ফারজানা তার শাশুড়ির পায়ে ধরে বসে বলল, মা আমাকে যা খুশি করুন, ওনাকে ছেড়ে দিন মা, এমন অন্যায় করবেন না ওনার সাথে, ওনার জীবনটা নষ্ট হয়ে যাবে মা। ফারজানার শাশুড়ি শুনলেন না। এক পর্যায়ে জোর করেই দুজনের বিয়ে দেওয়া হলো। ফারজানা আভাসকে বাঁচানোর জন্যই বিয়েটা করেছে। আভাস এখান থেকে বাঁচার কোনো রাস্তা না পেয়েই বিয়েটা করেছে। রাত 11টার দিকে দুজনেই বাড়ির দিকে রওনা দিল। ফারজানা এক মনে কেঁদে যাচ্ছে। আভাস কিছুক্ষণ পরপর ফারজানাকে দেখছে। এত কিছু শোনার পরে আভাস বুঝতে পারল ফারজানার সাথে কারো সম্পর্ক আছে। মনে মনে ঠিক করলো সেই লোকের হাতেই তুলে দিবে ফারজানাকে। বাড়িতে কাউকে কিছু না বলেই দুজন দুজনের মতো নিজেদের নির্দিষ্ট রুমে চলে গেল। আভাস নিজের রুমে ঢুকেই প্রশ্ন করল, তুমি আছো পরি? ভেতর থেকে মেয়েলি কণ্ঠ ভেসে আসলো, তুমি এটা করতে পারলে আভাস? আভাস দরজা লাগাতে লাগাতে বলল, কি করেছি শুনি? ভেতর থেকে আবার ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ আসলো। কান্নারত অবস্থায় কেউ একজন বলল, তুমি কি ভেবেছ আমি জানতে পারিনি? আমি সব জানি, জানতে পারি আমি। তুমি কাজটা কি ঠিক করলে না আভাস? মানছি আমি অশরীরী, তাই বলে কি আমি ভালোবাসি না তোমাকে? তুমি তো সব জেনেই ভালোবেসেছ আমাকে, তাই না? তাও আমাকে রেখে অন্য একজনকে বিয়ে করলে তুমি, আমাকে ঠকিয়েছ তুমি। গভীর রাতে বাগানে পায়চারি করছে আভাস। দূর থেকে ফারজানা লক্ষ্য করে এগিয়ে এলো আভাসের কাছে। নিচু স্বরে জিজ্ঞাসা করল, আপনি এখনো ঘুমাননি? এখন না ঘুমালে তো শরীর খারাপ করবে। আভাসের মেজাজ খারাপ হলো। ফারজানাকে দু চোখের আশেপাশেও দেখতে পারছে না সে। এমনিতেও মায়ের মৃত্যুটা রহস্য হয়ে আছে, তার উপর এই চরিত্রহীন মেয়েটার সাথে জোর করে বিয়ে দিয়ে দিল সবাই। দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখুন আপনি আপনার সীমার মধ্যেই থাকবেন। আপনার সাথে জোর করে বিয়ে হয়েছে তার মানে এই না যে আপনাকে আমি বউ হিসেবে মেনে নিয়েছি। আমার তো মনে হচ্ছে সবটা আপনার প্ল্যান। মায়ের মৃত্যুদিন আপনার সাথে দেখা হওয়া, তার পরের দিন আয়নের মাধ্যমে এই বাড়িতে ঢোকা, তার পরের দিন আমাকে ফাঁসিয়ে বিয়ে করা। 3 দিনের মধ্যে সবটা কেমন পাল্টে গেল না? আপনার কি একটু অনুশোচনা হচ্ছে না এসবের পেছনে আপনি আছেন? আভাস কোনো কিছু ভুল গণনা করে না মিস ফারজানা, আপনি মিলিয়ে নেবেন আমার কথা, প্রমাণ আমি বের করবই। ফারজানা হাতে হাত ঘষে আভাসের সামনের দিকটা একটু ঝুঁকে বলল, মিস নয়, মিসেস ফারজানা, বলতে পারেন মিসেস আভাস হুসাইন। ভেবেছিলাম কোনো ঝামেলা করব না আমি, তবে এবার দেখছি বইয়ের অধিকারটা আমায় নিতেই হবে। এটা আইনত অধিকার আমার মিস্টার আভাস হুসাইন। বলে পিঠে চুলের বেনি দুলিয়ে হেঁটে চলে গেল ভেতরে। আভাস চিন্তা করে পারছে না কি থেকে কি হয়ে গেল। বাগানে রাখা দোলনাটায় হুট করে অট্টহাসির শব্দ হলো। আভাস পেছনে ঘুরে তাকায়। চকচকে চাঁদের আলোয় পরীর মুখটা জলজল করছে। আভাস ধীর পায়ে পরীর পাশে গিয়ে বসল। পরীর কোনো প্রতিক্রিয়া না দেখে আস্তে করে ডাক দিল, পরী। পরী তাকায় না। বেশ কয়েকবার পরী বলে ডাক দেওয়ার পরে পরী মিষ্টি কণ্ঠে বলল, আমাকে পরী ডাকার অধিকারটা আপনি হারিয়ে ফেলেছেন মিস্টার আভাস। আমাকে পরী ডাকবেন না, আমার নাম ধরে ডাকুন। আমার নাম রিয়ানা। রিয়ানার হাত ধরে আভাস বলল, রেগে আছো আমার প্রতি? তুমি অন্তত আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি যখন সব জেনেছো কেন বিয়েটা আটকালে না? আমি না হয় পরিস্থিতির শিকার,
রিয়ানা অট্টহাসি দিল। এই হাসির মধ্যে লুকিয়ে আছে একরাশ কষ্ট, অভিমান। রিয়ানা আর চোখে তাকিয়ে বলল, যে পুরুষ তার ভালোবাসাকে পাওয়ার জন্য তার জীবন বাজি রাখতে ভয় পায়, সেই পুরুষ আমার ভালোবাসা পাওয়ার যোগ্য না। বিয়ে করার পরেও দেখো, আস্তে আস্তে তোমাদের মধ্যে সব ঠিক হয়ে যাচ্ছে। ভালোবাসলে না আমাকে, এতটুকু জোর ছিল না তোমার ভালোবাসায়? যাও, আজ তো তোমার বাসর রাত, সকাল হতে আর দেরি নেই, আমি চন্দ্রবিলাস করি। আভাস রাগ দেখিয়ে বলল, কি বলছো এসব তুমি? ওই মেয়েটা ভালো করে জানি আমি ওকে বউ হিসাবে মানি না, তো ও আমার জন্য অপেক্ষা কেন করবে? রিয়ানা উঠে দাঁড়িয়ে বলল, বুঝেছি, আমি না গেলে তুমিও যাবে না। শত হলো কতদিনের অভ্যাস, মায়া। যাও, ঘরে যাও, আমি যাচ্ছি, আমাদের পথ আলাদা হয়ে গেছে। পেছন থেকে কয়েকবার ডাক দিল, রিয়ানা ঘুরে তাকালো না। আভাস রাগ করে নিজের রুমে চলে যায়। রুমে যেতেই দেখে ফারজানার সাদা কাপড় ছেড়ে বউ সেজে বিছানায় বসে আছে। এবার আভাসের রাগ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। লম্বা কদম ফেলে গিয়ে ফারজানাকে বিছানা থেকে তুলে গালে কয়েকটা চর বসিয়ে দেয়। তারপর চেঁচিয়ে বলে, আমি ফ্রেশ হতে যাচ্ছি, এসে যেন তোমাকে এই রুমের কোথাও না দেখি। বলেই হনহন করে রুমের ওপাশে চলে গিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দেয় আভাস এবং ওয়াশরুমে চলে যায়। ফারজানা বসে চোখের পানি ফেলছে। সে ভেবেছিল বিয়ে যখন হয়েছে আভাসকে নিজের করে নেবেই, আর যাই হোক, এই সন্তানকে তো একটা পরিচয় দিতে হবে। আভাস যথেষ্ট ভালো লোক, বাচ্চাটাকে কখনোই ফেলে দিত না সে। মন খারাপ করে নিজের রুমে চলে যায় ফারজানা। আভাস বেশ কিছুক্ষণ পরে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে বিছানায় আগের মতোই ফারজানা বসে আছে, তবে এবার আভাসের রাগ কিছুটা কমেছে। তাই সিদ্ধান্ত নিল ফারজানাকে রিয়ানার কথাটাই বলেই দিবে। এই অবস্থায় ওর সাথে খারাপ ব্যবহার করা ঠিক হবে না। তাই আভাস গিয়ে ফারজানার পাশে বসে বলল, তোমাকে আঘাত করার জন্য দুঃখিত, তুমি নিজের ঘরে চলে যাও, আমি তোমাকে মানাতে পারবো না। আমি অন্য একজনকে ভালোবাসি, তুমি শুধু বলো তোমার বাচ্চার বাবাকে, আমি নিজে তার হাতে তোমাকে তুলে দেব। আর না বলে তুমি এই বাড়িতে থেকো, তোমার বা তোমার বাচ্চার দায়িত্ব না হয় আমি নিব, তবে স্বামী হিসেবে নয়। ফারজানা মিনমিনের স্বরে বলল, অতীত সবারই থাকে, আমারও ছিল। আমি ভুলে যখন আপনাকে স্বামী হিসেবে মেনে নিতে পেরেছি, আপনি কেন পারবেন না? অতীত মানে অতীত, বর্তমানকে নিয়ে ভাবুন, বর্তমান নিয়ে ভেবে ভবিষ্যৎ তৈরি করুন। আভাস দাঁড়িয়ে যায়। প্রচণ্ড রাগে ফারজানার হাত ধরে ঘর থেকে বের করে দিতে নিতেই ফারজানা উল্টো আভাসের হাত ধরে টান দেয়। আভাস সোজা ফারজানার উপরে পড়ে যায়। ফারজানা আভাসকে চিৎ করে একপাশ হয়ে আভাসের দিকে তাকিয়ে আভাসের মুখে আলতো করে দুটো আঙ্গুল বুলিয়ে দিল। মুচকি এসে বলল, সারা জীবন ছেলেরা মেয়েদের রূপের বর্ণনা করেছে, আমি কি দিয়ে তোমার রূপের বর্ণনা করব বলো তো? পারফেক্ট বডি, মায়াবী মুখ, যদি মুখে রাগি ভাবটা সারাক্ষণ থাকে, তবে তুমি যখন একটা হাসি দাও, বিশ্বাস করো আমার সব মন খারাপ চলে যায়। আভাস নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, তবে ফারজানার থেকে নিজেকে ছাড়াতে পারছে না। মনে হচ্ছে ফারজানার মধ্যে 10 থেকে 12 জনের শক্তি রয়েছে। আভাসকে কাছে টেনে নিজের ঠোঁট বাড়িয়ে চুমু দিতে গেল ফারজানা। চুমু দেওয়ার আগেই ছিটকে গিয়ে পড়ল আলমারির ওপরে। রুম থেকে একটা মেয়েলি কণ্ঠ চেঁচিয়ে বলল, তোর সারা জীবন আমার জিনিসে নজর, তোর সাহস কি করে হয় আভাসকে ছুঁয়ে দেখার? আমি বারবার করে তোকে বারণ করেছিলাম, তুই শুনলি না। আজ সীমা অতিক্রম করে ফেলেছিস তুই। আমার চোখের সামনে থেকে চলে যা, এই শাস্তি তুই পাবি। আভাস এখনো বুঝতে পারছে না কি হচ্ছে এসব। সারা ঘরে চোখ বুলিয়ে বলল, পরি কোথায় তুমি? সামনে এসো, কি হচ্ছে এসব? রিয়ানা আভাসের পাশে বসে হু হু করে কেঁদে ফেলল। আভাস সামনের দিকটা হাতের বলল, আমি তোমাকে দেখতে পাচ্ছি না, সামনে এসো, কাঁদছ কেন তুমি? রিয়ানা কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি বুঝবে না আভাস, তুমি নিজেও জানো না আমি কত আগ থেকে তো ভালোবাসি তোমায়। তোমাকে পাওয়ার জন্য কত পাগলামি করেছি আমি। নিজের পরিবার ছিন্ন করতে দুবার ভাবিনি। আমি বাজি ধরে বলতে পারি তোমার থেকে আমার ভালোবাসাটা অনেক অনেক দামি। তোমার তো আর আমাকে হারানোর ভয় ছিল না। তুমি তো হারাওনি, হারিয়েছি আমি, তোমাকে হারিয়েছি আমি। এর থেকে বেশি কষ্টের আর কি হতে পারে? তুমি আমার যন্ত্রণাটা বুঝতে পারবে না আভাস। নিজের চোখের সামনে নিজের ভালোবাসার মানুষটা অন্য কারোর হয়ে গেলে কতটা খারাপ লাগে বুঝবে না তুমি। যাই হোক, আমি এখন সামনে আসতে পারবো না, আমি যাচ্ছি, সাবধানে থেকো। খুব ভোরে আভাস বসার রুমে বসে আছে। গত 3 রাত ভালো করে ঘুম হয়নি, তাই বসার রুমে বসার পরে আর উঠতে মন চাইল না। ভোরে ফারজানা খাবার বানাতে নিচে নামতেই আভাসকে লক্ষ্য করল। 1 কাপ চা করে আভাসের কাছে আসতেই আভাস চায়ের কাপ ধরে ফ্লোরে ছুঁড়ে মারল। আভাস আবার চেঁচিয়ে বলল, তোমার লজ্জা হচ্ছে না? চরিত্রহীন মেয়ে কোথাকার। কাল রাতে তো কাণ্ড ঘটিয়ে সকালে বৌমাগিরি হচ্ছে। বলেছি না আমার মায়ের রান্নাঘরে তুমি ঢুকবে না। আভাসের গলার আওয়াজ পেয়ে রাব্বি দৌড়ে এলো। রাব্বি জানে বড় ভাই রাগ করেছে, মানে বাড়িতে ঘূর্ণিঝড় হতে পারে। আয়ন ঘুমু ঘুমু চোখে এসে বলল, কি রে আভাস, আমি বলেছি না ফারজান আমার অতিথি, তুই কিছু প্রমাণ করতে পারিসনি, তাই ওর সাথে এমন ব্যবহার করতে পারিস না। তুই সম্মান দিয়ে কথা বলবি সবসময়। আর ফারজানা, তুমি এই কাপড়ে কেন? সাদা কাপড় কোথায় তোমার? ফারজানা কিছু বলার আগে আভাস উঠে দাঁড়িয়ে আয়নের কাছে গিয়ে তাতে দাঁত চেপে বলল,
কাকে সম্মান করব কাকে করবো না সেটা তোর থেকে শিখতে হবে। মেয়েটা আমার মায়ের শাড়ি পরেছে, মেয়ে বলে সম্মান দিয়েই কিছু বলছি না। ড্রেস নিয়ে আমি আশা করছি তোর অতিথিকে ভালোভাবে বুঝিয়ে দিবি। ইতিমধ্যে বাড়িতে মাহি প্রবেশ করে। এসে পরিস্থিতিকে শান্ত করতে এগিয়ে এসে চিল্লানিতে বলল, আবাস ভাইয়া তুমি কতদিন পরে বলো তো? দেশে এসে একটা বারও তো আমার সাথে দেখা করলে না। এই ছোট্ট ডার্লিংয়ের কথা ভুলে গেলে? কত সুন্দর হয়ে গেছে তুমি বলো তো। আগে জানলে তোমার ওই বুদ্ধ ভাইটার সাথে প্রেমই করতাম না। রোমান্টিকের রও জানে না, নিরাপিস কোথাকার। খেয়েছো? খাবার বানানো হয়নি? দাঁড়াও আমি আনছি। খারাপ বলতে পারবে না কিন্তু, সবে রান্না শিখেছি। বিয়েটা করতে হবে তো। তুমি বিয়েটা কবে করবে বলো তো? তোমার জন্য আমিও বিয়ে করতে পারছি না। আবার শালকে এসে বলল, খুব পাকা হয়ে গেছিস তাই না? আমার ভাই কি দেখতে খারাপ? আমার মতোই আমার ভাই হয়েছে। দাঁড়া, তোদের বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দেবো এবার। আয়ান ও ফারজানা নিজেদের রুমে চলে যায়। ফারজানা ধমক খেয়ে চলে এসেছে, আর আয়ান মাহির সাথে সবার মাখো মাখো ভাবটা দেখতে পারে না। অনেকদিন ধরে মাহির দিকে নজর আয়ানের, তবে রাব্বি বা আভাসের জন্য কিছু হয়ে উঠছে না। রাব্বি একলা ফেস আভাসের কাছে এসে বলল, ভাইয়া তোমার ভাইকে অপমান করলো দেখো, তুমি কি চাও না এর জবাব আমি দেই? আভাস রাব্বির দুষ্টুমিতা বুঝতে পেরে বলল, অবশ্যই অবশ্যই চাই আমি। রাব্বি কাচুমাচু করে বলল, তাহলে অন্য দিক দিয়ে ঘুরে চোখ বন্ধ করো, আমি একটু রোমান্টিকরা বুঝিয়ে আসছি, খবরদার এদিকে তাকাবে না। আভাস মুখ টিপে হেসে কথা না বেরিয়ে অন্যদিকে ঘুরে ক্লান্ত হয়ে চোখ সত্যি সত্যি বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো হালকা শুয়ে। রাব্বি দৌড়ে রান্নাঘরে গিয়ে পেছন থেকে মাইকে জড়িয়ে ধরে বলল, আমি রোম্যান্স বুঝি না, এবার একটু দেখিয়ে দিই বুঝি কিনা। বলেই মাহির ঘাড়ের কাছে চুলে হাত দিতে দিতেই খুন্তি দিয়ে ঠাস করে বাড়ি মেরে দিল রাব্বির মাথায়। বেচারা আউচ শব্দ করে মাথা ধরে নিচে বসে পড়ে। আবাস ঘুমানোর চেষ্টায় মাঝেই রাব্বির কাতর গলা শুনে হো হো করে হেসে ওঠে। ফারজানার পেট অসম্ভবভাবে ফুলে উঠেছে। এই কয়েকটা দিনে এভাবে ফুলে ওঠার কোনো কারণই হয় না। তাও হুট করেই আয়না চুপি চুপি ফারজানার রুমে যেতেই এই দৃশ্য দেখল। ভয়ের চোটে প্রাণ বের হয়ে যাবে এমন অবস্থা হয় আয়ানের। চিৎকার করে বাড়ির সবাইকে ডেকে নিজে বের হয়ে যায় রুম থেকে। মাহি বাড়িতেই ছিল। রাব্বি ও মাহি দ্রুত ছুটে যায় ফারজানার রুমের দিকে। রাব্বি বুঝতে পারছে না কি করবে। সাধারণত প্রেগনেন্ট মেয়েদের এমন অবস্থা হতে পারে না। রাব্বি মাথা চুলকে আভাসকে ডাক দেয়, আবার ঘুম ঘুম চোখে এগিয়ে এসে এমন দৃশ্য দেখে ভুরু কুচকে তাকালো। গতকাল রাতের কথা নিমিষেই চোখের সামনে ভেসে উঠল। তাই নাক ফুলে বলল, সবাই নাটক করছে, দেখ এটাও একটা নাটক হতে পারে। আমাকে ডাকবি না, আমি গেলাম। মাহি রাব্বিকে জোর করছে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। রাব্বি ও মাহির কথা মতো হাসপাতালের দিকে ছুটল। আগে তো ফারজানার প্রাণ বাঁচাতে হবে। কিছুক্ষণ পর আভাস বাড়িতে কোনো কাজের আওয়াজ না পেয়ে রুম থেকে বাইরে বের হলো দেখার জন্য। সব দিক শান্ত দেখে বুঝে গেল সবাই ফারজানাকে নিয়ে হাসপাতালে গেছে। তাই নিজে রুমে গিয়ে শুয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। দরজায় ঠকঠক আওয়াজ হতে আবারও উঠে চোখ তুলে তাকালো দরজার দিকে। ফারজানা দাঁড়িয়ে আছে দরজার সামনে। আভাস অবাক হলো। একটু আগেই ফারজানা ভীষণ অসুস্থ ছিল, এখন এভাবে দরজার সামনে কিভাবে আসলো? আভাস জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই ফারজানার চোখে দুষ্ট হাসি নিয়ে এগিয়ে এসে আভাসের গা ঘেঁষে বসল। আভাস একটু পেছনে পিছিয়ে গেল। বুক ধরফর করছে তার। একটা ছেলেও এই মেয়েটার কাছে সে দুর্বল। গত রাতে রিয়ানা ছিল বলে বেঁচে গেছে, এখন কে বাঁচাবে আভাসকে? সেই চিন্তায় গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে আভাসের। আমতা আমতা করে বলল, তোমার কিছু দরকার? সুস্থ আছো তুমি? এই রুমে আসলে কেন? ফারজানা নিজের দৃষ্টি ঘুরে ঘুরে বলল, বা আমার জন্য খুব ভাবো তো তুমি, ভালোটারও বাসলে নাকি? বলে আভাসের গলা জড়িয়ে ধরল। আভাস ছাড়ানোর চেষ্টা করছে। হুট করেই জানালার কাঁচ ভাঙা শব্দে দুজনেই তাকায় জানালার দিকে। জানালা হুট করে ভাঙতে আভাসের ঠোঁটে হাসি ফুটল। ফারজানা হকচকিয়ে যায়। রিয়ানা দাঁড়িয়ে আছে প্রচণ্ড ক্রোধ নিয়ে। ফারজানার দিকে তাকে বলল, তোকে আমি বারণ করেছিলাম বারবার, গতকালকেও বুঝেছি আমি তোকে, তুই শুনলি না। আমি আমার বোনকে আভাসের হাতে তুলে দিয়েছি মানে এই না যে তোর মতো একটা নর্দমার কীটের কাছে আভাসকে যেতে দিব। ফারজানা ছলছল চোখে বলল, বোন? তুই তার বোনকে দিতে পারলি, অথচ আমি তো নিজের অংশ, তোর ছায়া আমি, তুই আমাকে আভাসকে দিতে পারছিস না? আমি পাওয়া মানে তো তোরও পাওয়া। রিয়ানা হো হো করে এসে বলল, এটাই আমার একমাত্র ভুল যে আমার অংশকে আমি ছায়া হিসেবে জন্ম দেওয়ার জন্য রাজি হয়েছিলাম। না পারছি আমি তোকে শেষ করতে। তোকে শেষ করলে আমি নিজেও শেষ হয়ে যাব। তবে নিজেকে আমার অংশ বলে পরিচয় দিস না। তোর মতো নিচু মন মানসিকতার মেয়ে আমি নই। আমি আমার নিজের বোনের জন্য আমার ভালোবাসা ত্যাগ করেছি। বোনের ঘর বাঁচাতে নিজেকে শেষ করার কোনো ব্যাপারই না। আভাস কিছুই বুঝতে পারছে না। ছায়া পরি একই অংশ, এসব কি হচ্ছে? ফারজানা বুঝতে পারল রিয়ানা রেগে আছে, তাই আভাসের চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। আভাস ভয় পেয়ে যায়। অবাক হয়ে রিয়ানার দিকে তাকাতেই দেখল ফ্লোরে বসে রিয়ানা কাঁদছে। আভাসের বুকে চিনচিন ব্যথা অনুভূত হচ্ছে। মনে হচ্ছে কেউ হৃৎপিণ্ডটা ছুরি দিয়ে অনবরত জখম করে যাচ্ছে। তাড়াহুড়া করে ফ্লোরে বসে রিয়ানাকে জড়িয়ে ধরে আভাস জিজ্ঞাসা করল, কি হচ্ছে পরি? আমাকে বলো, এসব কি হচ্ছে? কারা এরা? রিয়ানা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলল,
আমি আর পারছি না আভাস। আমি কত কিছু ত্যাগ করেছি জানো। ছোটবেলা থেকে আমি কারোর আদর পাইনি। যখন তোমাকে ভালোবাসলাম তখন ভাবলাম তোমাকে নিয়েই জীবন কাটিয়ে দিতে পারবো, তাই পরিবার পরিজন ত্যাগ করলাম একটা মানুষকে ভালোবেসে। তুমি নিজেও হারিয়ে গেলে। যখন ভাবলাম আমরা মানুষ, আমি দিব কেন, তখন জানতে পারলাম ফারজানা আসলে আমার বোন। আমার বোন আমার থেকে হতভাগী। ও তো এখনো জানিই না ওর বাবা মাকে। আমি আমার বোনের সংসারটা কিভাবে ভাঙে বলো তো? আমি এখন কি করব? আভাস বুরুকুচকে জিজ্ঞাসা করলো। বোন মানে? ফারজানা তোমার বোন হয় কিভাবে? ও তো মানুষ, কিন্তু তুমি তো মানুষ না। রিয়ানা মাথা নাড়ল, নাক টেনে বলল, আমার যখন জন্ম হয় তার ঠিক 2 বছর পরেই ফারজানার জন্ম হয়। ছোট বোন আমার, কত আদর করতাম আমি ওকে। তারপর একদিন হুট করেই ফারজানাকে খুঁজে পাওয়া যায়নি। অনেক খুঁজেছি, অনেক, তবে পাইনি। তখন আমাদের গুরু বলল, যদি আমি আমার অংশ জন্মাতে পারি তাহলে সে অংশ ফারজানাকে খুঁজে পেতে পারবে, কারণ আমার নানু বা দাদু বেঁচে ছিল না। তাই সন্তান জন্ম দিতে হবে আমার মাকে। সেই সন্তানের মধ্যে আমার অংশ, আমার ছায়া দান করব আমি। সে ছায়া জন্ম হওয়ার পরে কোনো শরীর পাবে না, আমার রূপও ধরতে পারবে না। তাই বারবার তোমার সামনে ও ফারজানার রূপ নিয়ে আসে। ছায়া জন্ম হওয়ার আগে শর্ত ছিল একটাই, যে ও হবে অশুভ শক্তি। প্রতিটি মানুষ বা জিনের একটা শুভ শক্তি, একটা অশুভ শক্তি থাকে। আমার শুভ শক্তি আমার কাছে রয়ে গেছে, আর অশুভ শক্তি ছায়ার ভেতর চলে গেছে। ছায়াটি খুঁজে পেল ফারজানাকে। মানুষের ঘরে বড় হচ্ছে সে, তাও অনাদর অবহেলায়। ছায়া আমাদের বলেনি সেটা, ও চোখ দিল তোমার দিকে। তাই ফারজানার পেটে জাদুশক্তির মাধ্যমে অশুভ শক্তির একটা বাচ্চা দিয়ে টেনে আনলো এই বাড়িতে আমার ভালোবাসাটা শেষ করার জন্য। আমার ভালোবাসা ঠিকই শেষ হয়ে গেল। আমি আমার বোনের সংসার ভাঙতে পারবো না। তুমি ফারজানাকে মেনে নাও, ও পবিত্র, বিশ্বাস করো তুমি। ও কারোর সাথে কোনো রকম পরক্রিয়া করেনি। আভাস উঠে দাঁড়িয়ে যায়, রিয়ানাকে উদ্দেশ্য করে বলল, তোমার মধ্যে অশুভ শক্তি নেই, কিন্তু আমার মধ্যে আছে। তুমি শুভ শক্তির জন্য ত্যাগ করতে পারো, আমি পারি না। আমার ভালোবাসা এতটা সস্তা নয়। হ্যাঁ, তোমার বোন, সে আমার, পারি তাকে একটা ভালো জীবন দিতে পারি। তাই বলে আমি আমার ভালোবাসা দিয়ে দেবো? কোনোদিন আমি মেনে নিতে পারবো? 3টা জীবন নষ্ট হয়ে যাবে। তোমার কথা আমি রাখতে পারবো না। আমি আমার পরীকে ভালোবাসি, মানে পরীকেই ভালোবাসি। রিয়ানা চিৎকার করে উঠে বলে, তুমি অনেক কিছু জানো না আভাস, জানো না বলেই আমাকে ভালোবাসি ভালোবাসি বলছো। সত্যি জানলে তুমি আমাকে ঘৃণা করবে। আভাস আগ্রহী বলল, কি সত্যি? রিয়ানা নিজেকে শান্ত করে বলল, আমি তোমার মাকে খুন করেছি আভাস। মানে? হ্যাঁ সত্যি। তুমি মজা করছো তাই না? নিজেকে খারাপ বানানোর জন্য বলছো তাই না? না, আমি সত্যি বলছি। আমি মিথ্যা বলি না তোমার সাথে, সেটা তুমি খুব ভালোভাবেই জানো। কেন মারলে তুমি মাকে? বলতে পারবো না। আমি চাই তুমি তোমার মাকে ভালোবাসো, আমাকে না। তুমি বলো, সমস্যা নেই, বলো তুমি। আমি শুনতে চাই কি করেছিল আমার মা। আমি বলতে পারবো না আভাস, আমি যাচ্ছি। আভাস কিছু বলার আগে রিয়ানা অদৃশ্য হয়ে যায়। মাই হাসপাতাল থেকে বাড়ি আসলো খাবার নেওয়ার জন্য। আয়ন ভাবলো বাড়িতে কেউ নেই, তাই চুপি চুপি রান্নাঘরের দিকে গিয়ে দেখলো মাহি রান্না করছে। খুব সাবধানে পা ফেলে পেছন থেকে জাপটে ধরল মাহিকে। মাহি হকচকিয়ে ওঠে। ঘাড় ঘুরিয়ে আয়নকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় মাহি। সমস্ত শক্তি দিয়ে জোরে ধাক্কা মারে আয়নকে, সাথে নিজেও ফ্লোরে পড়ে যায়। আয়ন বসা অবস্থাতেই মাহির পা ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। মাহি কোনো উপায় না পেয়ে আয়নের হাতে লাথি দিয়ে আভাস ভাইয়া বলে জোরে ডাক দেয়। দেয়ালের পাশ ঘেঁষে হাঁটু মুড়ে বসে কেঁদে যাচ্ছে মাহি। গা ঘিনঘিন করছে তার। শরীরের যেসব অংশে আয়ন হাত লাগিয়েছে সেসব অংশ কেটে ফেলতে মন চাইছে মাহির। সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আয়নের ক্ষত বিক্ষত শরীরটা। সেদিকে তাকাতেই ফের বমি পেল মাহির। ঘৃণায় মুখ থেকে একদলা থুতু ছুঁড়ে মারল আয়নের শরীরের ওপর। একটু দূরেই শক্ত হয়ে দাঁড়িয়ে আছে রিয়ানা। একটা মেয়ের ইজ্জতে হাত দিলে তার শাস্তি মৃত্যু ছাড়া কি হতে পারে? আর একটা মেয়ে হয়ে ঠিক সে কাজটাই করেছে রিয়ানা। একটু পরেই ধীর পায়ে সিঁড়ি বেয়ে নেমে এলো আভাস। ভ্রুকুচকে সামনে পড়ে থাকা লাশটা দেখে দৌড়ে কাছে গেল। মুখটাকে ঘুরিয়ে দেখলো আয়ন। ভয় পেয়ে কিছুটা পেছনে সরে গেল। ফের এগিয়ে এসে ভালোভাবে চেক করে দেখলো, হ্যাঁ, এটা আয়নই। দূরে দাঁড়িয়ে থাকা রিয়ানাকে প্রশ্ন ছুড়ে বলল, কি হয়েছে আয়নের? ওর এই অবস্থা কেন? তুমি কিছু করনি তো? রিয়ানা আবাসের দিকে তাকিয়ে হাত দিয়ে ইশারা করে সামনে বসে থাকা মাইকে দেখিয়ে বলল। মাই কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। আবার সেদিকে দৌড়ে মাহির কাছে গেল। মাইকে ধরে জিজ্ঞাসা করলো, কি হয়েছে পুচকে, কাঁদছিস কেন, বল আমাকে। মাই হেঁচকি তুলে বলল, ভাইয়া, তোমাকে কত বললাম আমি, কত, তুমি আসলে না। আজ যদি রিয়ানা আপু না থাকতো তাহলে কি অবস্থা হতো আমার, বলো তো? আয়ন ভাইয়া, আমার ঘৃণা হচ্ছে ভাইয়া। তুমি লোকটাকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও, আমি সহ্য করতে পারছি না। আবার সে চোখ মুখ শক্ত হয়ে গেল। যদি রিয়ানা আয়নকে না মারত তাহলে আজ সত্যি আয়নকে মেরে ফেলতে দুবার ভাবতো না। মাইকে শান্ত করে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, কাঁদিস না পুচকে, আমার বোনটা তো খুব সাহসী তাই না? আমি আছি তো, আমি আয়নকে দেখছি। তেমন বোন না, এভাবে ভেঙে পড়লে হবে?
কিছুক্ষণ পরে মাহির হাত ধরে দাঁড় করিয়ে আয়নের পাশে নিয়ে গেল। মাহি আভাসের হাত ধরে কিছুটা দূর থেকে আয়নকে দেখল। মনে থেকে ভয়টা এখনো যায়নি। আভাস রিয়ানাকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, আয়ন কি সত্যি মারা গেছে? রিয়ানা মাথা নাড়ল। রিয়ানা ভাবল আভাস হয়তো রিয়ানাকে ভুল বুঝবে, তবে সেটা হলো না। আভাস মুখে হাসি ফুটে বলল, ধন্যবাদ তোমাকে। আমার পরিবারের এত খেয়াল রাখো বলেই তোমাকে আমি ভালোবাসি এতটা। রিয়ানা থতমত খেয়ে বলল, আয়ন কি তোমার পরিবারের না? আভাস আর চোখে রিয়ানার দিকে তাকে বলল, এমন নিচু মন মানসিকতার নর্দমার কীট আমার পরিবারের সদস্য হতেই পারে না, যে কিনা ছোট বোনের দিকে খারাপ নজর দিতে পারে। রিয়ানা কৃত্রিম হাসি দিয়ে বলল, আর তোমার মা? মায়ের কথা বলতে আভাসের মুখটা চুপসে যায়। মুখটা গম্ভীর করে বলল, আমার মাও হয়তো এমন কোনো কাজ করেছে, আর আমি তো এটাও জানি না এত রাতে মা আমার রুমে ছুরি নিয়ে কি করছিল। হয়তো কিছু এদিক ওদিক হয়েছিল। রিয়ানা আবার সত্যি সত্যি ভালো লাগার একটা হাসি দিল। আয়নের লাশটাকে ঢেকে আগে মাহির চোট পাওয়া জায়গাগুলোতে ওষুধ লাগিয়ে দিচ্ছে রিয়ানা। আভাসের গম্ভীর মুখটা দেখে পরিস্থিতি স্বাভাবিক করতে নিজের মনটা খারাপ পেয়ে ভিতরে রেখে রিয়ানাকে বলল, আস্তে ওষুধ দাও ভাবি, ভাই এবার বিয়েটা করে ফেলো না, বাড়ি কাজ আমি একা করতে পারছি না। রিয়ানা মুখটা চুপসে গেল। সোফায় শুয়ে থাকা আভাস রিয়ানার মুখের দিকে তাকিয়ে রইল। রিয়ানা মন খারাপ করে বলল, আমাকে ভাবি বলো না মাহি, সে অধিকারটা আমার আর নেই, হবেও না কখনো। তোমার ভাইয়া বিয়ে করে নিয়েছে, ফারজানাকে আজ থেকে ভাবি ডাকবে। মাহি অবাক হলো, ভুরুকুচকে বলল, তুমি মজা করছো তাই না ভাবি? তোমার হিংসা হচ্ছে ফারজানাকে নিয়ে তাই না? রিয়ানা মাহির দিকে তাকিয়ে বলল, আমি হিংসা করতে জানি না মাহি, আমার মধ্যে অশুভ শক্তিটা নেই। আমি জানি যেটা আমার সেটা আমারই, তবে আমি ত্যাগ করতে জানি। আভাস মুখ ভেঙচি কেটে বলল, ত্যাগ করে উল্টে ফেলেছে একদম তোমার ভাবি। আর শোন, ফারজানাকে যদি তুই ভাবি বলেছিস না, তাহলে আমিও ভুলে যাবো তুই আমার বোন, মনে রাখিস কথাটা। সে ত্যাগ করতে পারলেও আমার তো আর ত্যাগ করতে পারি না তাই না? কারণ আমার মানুষ, সব ত্যাগ করার স্বভাব আমাদের মধ্যে নেই। মানছে একটা বিয়ে হয়ে গেছে যেটাতে আমার বা ফারজানার কারোর কোনো ইন্টারেস্ট নেই, তো সেই বিয়েটা নিয়ে এত খাটাখাটির কি আছে? আমরা পারি ফারজানাকে একটা ভালো জীবন দিতে। না, সেটা সে দিবে না, সে দিবে আমাকে। আমাকে নিয়ে কতটা ভালো থাকবে বুঝতে পারছিস তো? ফারজানার ডেলিভারির সময় হয়েছে। ইতিমধ্যে রিয়ানা গিয়ে হাজির হয়েছে। রাব্বি রিয়ানাকে দেখে ভুরুকুচকে বলল, হবু ভাবি তুমি এখানে? রিয়ানা দীর্ঘশ্বাস ফেলে বলল, রাব্বি তোমাকে এখনই বাড়ি যেতে হবে, যাও আমি এখানে আছি। রাব্বি অমত পোষণ করল। রাব্বিকে ভরসা দিয়ে বলল, আমার উপর আস্থা নেই তোমার? যাও, আমি পারবো, আমি কথা দিচ্ছি ফারজানা ভালো থাকবে, বাড়িতে তোমাকে দরকার এখন। রাব্বি মাথা নাড়ল। রিয়ানার কথা অমান্য করলে আভাসের পানিশমেন্ট খেতে হবে, তাই হাসপাতালের সবকিছু রিয়ানাকে বুঝে বাড়ি পথে রওনা দিল রাব্বি। বাড়ি পৌঁছে বাড়ির সামনে সাদা চাদরে জড়িত রাখা লাশকে দেখে রাব্বির বুকটা ছ্যাদ করে উঠল। ভাবল মাহির কিছু হয়েছে, কিছুক্ষণ আগে তো খাবার বানাতে এসেছিল, তাহলে কি খাবার বানাতে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটে গেছে? লাশটাকে পাশ কাটিয়ে ভেতরে গিয়ে দেখল আভাস ও মাহি হাসি ঠাট্টা করছে। ফুস করে একটা নিঃশ্বাস ফেলল রাব্বি। রাব্বিকে দেখে আভাস এসে বলল, আরে আরে আয় আয়, কখন আসলি? ফারজানার কাছে কে? রিয়ানা গেছে নাকি? রাব্বি এগিয়ে মাথা নাড়ল। নীরবে জিজ্ঞাসা করল, ওটা কার লাশ ভাইয়া? আভাস স্বাভাবিকভাবে বলল, আয়নের। পরে আবার মাহির সাথে হাসি ঠাট্টায় মেতে উঠল। রাব্বি চোখ বড় বড় করে বলল, ভাইয়া ওটা আয়ন ভাইয়া? কিন্তু কিভাবে, কেন? আর তোমরা এখানে মজা করছো? ভাইয়া তোমাকে আমি ভালো ভাবতাম, কিন্তু তুমি এমন করছো, শত হলেও তো আমাদের ভাইও। কিভাবে হয়েছে এসব? আভাস রাব্বির দিকে তাকিয়ে বলল, রিয়ানা মেরেছে। রাব্বি রাগ হলো। দুদিন আগে রিয়ানার বলা কথাগুলো রাব্বি শুনেছে। রাব্বি জানে ওদের মাকে রিয়ানা খুন করেছে, এবার তার ভাইকেও। পুরো পরিবার শেষ করে দিচ্ছে মেয়েটা। রেগে চোখ মুখ শক্ত করে বলল, ভালোবাসা অন্ধ হয় তাই না ভাইয়া? রিয়ানা মেরেছে বলেই তুমি কোনো রিয়াকশন নিচ্ছ না তাই না? অন্য কেউ হলে তাকে ছেড়ে দিতে তুমি? মেয়েটা এখন আমাদের পরিবারেই আসলো না, অথচ পুরো পরিবারটাকে নষ্ট করে দিচ্ছে। মাকে মেরেছে, আজ ভাইকে, কাল আমাকে মারবে, পরশু বাবাকে। আর কি চাও তুমি? তুমি তবুও কিছু বলবে না, তা তোমার ভাইয়ের লাশটা কিভাবে ফেলে রেখে এখানে মজা করছো? আভাস এবার দাঁড়িয়ে বলল, তো কি করবো? ফুল দিয়ে শহীদদের মতো শ্রদ্ধা জানাবো? ধর তোর একটা ছোট বোন আছে, খুব আদরের, তার ইজ্জতে কেউ হাত দিলে কি করবি তুই? রাব্বি সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি যে শিক্ষা পেয়েছি তাতে আমি খুন করতে দ্বিধাবোধ করব না। আভাস মাথা নাড়িয়ে বলল, ঠিক তাই, আমার বোনের দিকে ওই ছেলেটা চোখ দিয়েছিল। এই যে চোখগুলো দেখতে পাচ্ছিস, ওগুলো সব ওই ছেলেটারই দেয়া। আফসোস আমি টের পাইনি, তাহলে আমি নিজেই মেরে দিতাম। রিয়ানা না আসলে কি হতো ভাবতে পারছিস? রিয়ানা শুধু আমার কাজটা করে দিয়েছে। তুই ভালো করে জানিস এই আভাস কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। রাব্বি ধপ করে বসে পড়ল। তার একদম খেয়াল ছিল না এই বাড়িতে মাহিকে একা পাঠিয়েছিল সে। মাহির দিকে তাকিয়ে দেখল হাত মুখ ও গলার দিকে অনেকটা নখের দাগ বসে গেছে, মাথার একটা পাশ কেটে গেছে। রাব্বির আগে চোখে পানি চলে এসেছে। ইচ্ছে করছে আয়নের লাশটাকে সে এখন টুকরো টুকরো করে দেয়।
ফারজানার বাচ্চা হয়েছে, তবে ডাক্তাররা যথেষ্ট ভয় পেয়েছে। বাচ্চাটার দুটো চোখ সম্পূর্ণ কালো। বাচ্চার নারী ফারজানার নারীর সাথে জোড়া লাগানো নেই। রিয়ানা অদৃশ্য হয়ে অপারেশন থিয়েটারে গিয়ে ডাক্তার বের হওয়ার সাথে সাথে চোখ মুখ চেপে ধরে মারার চেষ্টা করলো বাচ্চাকে। বাচ্চাটা রিয়ানাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে হাওয়ায় উড়ে আরো বড় রূপ নিল। হাতের বড় বড় নখগুলো নিয়ে এগিয়ে এলো রিয়ানার দিকে। রিয়ানা একটা কয়েন নিয়ে সোজা লাফ দিয়ে বাচ্চাটার কপালে চেপে ধরে। বাচ্চাটা আস্তে আস্তে ছোট হতে হতে একটা ছোট্ট পুতুলে পরিণত হলো। রিয়ানা পুতুলটা হাতে নিয়ে পুতুলের মাথাটা আলাদা করে দিল। এই সম্পূর্ণ বিষয়টা ফারজানা দেখছিল। সে কথা বলতে চেয়েও পারল না। রিয়ানাকে হাত দিয়ে ইশারায় ডাকলো। রিয়ানা এগিয়ে এসে ফারজানাকে বলল, আমাকে দেখতে পাচ্ছ? ফারজানা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। ফের মুখ নাড়ালো রিয়ানা। ফারজানার মুখের কাছে নিজের কানটা নিল। ফারজানা আস্তে বলল, আমার বাচ্চাটা অমন হলো কেন? রিয়ানা মুচকে এসে বলল, ভয় পেও না, কিচ্ছু হবে না। বাচ্চাটা স্বাভাবিক বাচ্চা ছিল না। আচ্ছা তুমি বলো, বাবা ছাড়া বাচ্চা সম্ভব? আর সেই বাচ্চা স্বাভাবিক হয়? এটা মানবজাতির জন্য হুমকির ছিল, তাই শেষ করতে হলো। এটা তোমার বাচ্চা না, দুঃখ পেও না। তোমারও সংসার হবে, বাচ্চা হবে, দেখো। ফারজানা হাসলো। এসে আবার জিজ্ঞাসা করলো, উনি আসেননি? ফারজানার মুখে উনি সম্বোধন শুনে রিয়ানার চোখ ফেটে পানি আসলো। নিজেকে সামলে বলল, আসলে বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে, তাই আসতে পারিনি। তোমাকে খুব শীঘ্রই নিয়ে যাবে ওর কাছে। ফারজানা হাসি চওড়া করে জিজ্ঞাসা করলো, তুমি বুঝি সে? পরি নাম তোমার? ওনার পরি? রিয়ানা চমকে তাকালো, বলল, আমি পরি, নাম নয়। আমি পরি, আমার নাম রিয়ানা। অনেক কিছু জানার বাকি আছে তোমার। তোমাকে অনেক কিছু জানতে হবে, মেনে নিতে হবে অনেক কিছু। আগে সুস্থ হয়ে বাড়িতে চলো। টানা 2 দিন পরে ফারজানাকে আনা হয়েছে বাড়িতে। তেমন কোনো অসুবিধা হচ্ছে না তার, তবে অসুবিধা হলো বাড়িতে আসার পরে। রিয়ানা আভাসকে জোর করছে ফারজানাকে স্ত্রী হিসেবে মেনে নেওয়ার জন্য। আভাস সেটা কিছুতেই মানতে পারছে না। রিয়ানাও নাচরবান্দা। সে আভাসকে এই কাজে রাজি করিয়েই ছাড়বে। যে ভাবা সেই কাজ। ফারজানাকে সাজিয়ে নিয়ে এসেছে আভাসের ঘরে। যদিও ফারজানা এই কাজে রাজি হয়নি, তবে রিয়ানা বোঝানোর পরে রাজি হয়েছে। ফারজানা এখনো জানে না রিয়ানা ফারজানার বোন। জানলে হয়তো কখনো এটা মানবে না। রিয়ানা ফারজানাকে আভাসের ঘরে রেখে আভাসকে আনতে গেল। ফারজানার কানের কাছে শীতল বাতাসের স্পর্শ পেতেই ফারজানা চমকে উঠল। থতমত খেয়ে বসে ভাবল, এটা মনের ভুল। তবে না, তার ভাবনাকে ভুল প্রমাণিত করে ছায়া হাজির হলো ছায়ার রূপে, যার নেই কোনো শরীর, আছে একটা অবয়ব। ফারজানা ভয় পেয়ে পেছনে চলে যায়। ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, কে তুমি? অবয়বটার সামনে গিয়ে বলে, আমাকে চিনলি না? আমি তো তোর বোন রিয়ানা। তোর মনে নেই? কিছু মনে নেই, আই তোকে মনে করিয়ে দেই। সাথে সাথে অবয়বটা ফারজানার শরীরের মধ্যে ঢুকে কিছুক্ষণ ঝিম ধরে বসে থাকে। নিমিষেই ফারজানার শরীর থেকে বের হয়ে জিজ্ঞাসা করে, কিছু মনে পড়েছে তোর? ফারজানা অবাক হয়ে চোখে তাকায়। হ্যাঁ, মনে পড়েছে তার, অনেকটাই মনে পড়েছে। বিশ্বাসযোগ্য না, কিন্তু নিজের স্মৃতিকে অবিশ্বাস করার সুযোগও নেই তার। ফারজানা হাত পেতে ছায়াকে ডেকে বলে, বুবু তুই কোথায়? আমাকে দেখা দে। তোর এমন অবস্থা হলো কিভাবে? ছায়ার সামনে আগানোর জন্য পা বাড়াতেই দরজার দিক থেকে কারোর হাততালি দেওয়ার শব্দ হলো। ফারজানা ও ছায়া দুজনেই সেদিকে তাকালো। রিয়ানা ও আভাস দাঁড়িয়ে আছে দরজায়। রিয়ানা হাসি মুখ করে বলল, বা ছায়া বা, এইটাই তোর জন্য জন্ম হয়েছিল। এই কাজটা আমি কখনো করতে পারতাম না। ফারজানাকে খুঁজে বের করা ও স্মৃতি ফিরিয়ে আনা সব তো তোরই কাজ। তুই আভাসের চিন্তায় এতই বিভোর হয়ে গেলি যে আমাকে প্যাচে ফেলানোর জন্য আমার কাজটা এত সহজ করে দিলি। ফারজানা ভুরু কুচকে বলল, পরি তুমি কি বলছো এসব? রিয়ানা এগিয়ে এসে বলল, তোমাকে বলেছিলাম না আমার নাম রিয়ানা, এবার বুঝতে পারছো তো আমি কে? ফারজানা পড়ল মহাবিপাতে। কি সত্যি বলছে আর কি মিথ্যা বলছে সেটা বুঝতে পারছে না সে। তাই রিয়ানার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতে রিয়ানা ভরসা দিল। আর যাই হোক, এই কয়েকদিনে রিয়ানাকে বেশ ভালোভাবে ভরসা করে ফারজানা। রিয়ানা ধীরে ধীরে আবাসের কাছে গিয়ে বলল, তোমাকে একটা সত্য কথা বলতে হবে আজ। পরে কখনো সময় পাই কিনা জানি না। তোমার মা আয়ানের জন্য সম্পত্তির লোভে তোমাকে 3 বার মারতে এসেছিল। প্রতিবার আমি তোমাকে বাঁচিয়েছি। শেষবার বাঁচাতে গিয়ে তোমার মায়ের ছুরি নিজের গলায় লেগে যায়। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পথে ছায় নিজে ফারজানার রূপ নিয়ে সে তোমার মাকে খুন করেছিল। আমি তো চাইনি তোমার মাকে মারা যাক, চাইলে প্রথমবারেই মেরে ফেলতাম। আজ বললাম, আজ কি হয় তা তো জানি না। আমি চাই আমার জন্য কোনো ঘৃণা তোমার মনে না থাকুক। রিয়ানা ছায়ার জন্মের পুরো ঘটনা ফারজানাকে বলল। ছায়া ক্ষুব্ধ হয়ে রিয়ানাকে আঘাত করল। রিয়ানা ছিটকে দূরে সরে গেল। রিয়ানা বুঝে ওঠার আগেই ছায়ার হাতে থাকা ছুরিটা দিয়ে এগিয়ে গিয়ে রিয়ানার পেটে ঢুকিয়ে দিতে চাইলেই পাশে দাঁড়িয়ে থাকা আভাস রিয়ানাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে নিচে দাঁড়িয়ে গেল। ছায়ার ছুরিটা আভাসের পেটে ঢুকিয়ে কয়েকবার মুচু দিল। কষ্টে আভাসের চোখ থেকে পানি পড়তে শুরু করলো। রিয়ানা প্রচণ্ড চমক এসে ছায়াকে ধাক্কা দিয়ে আভাসকে ধরল। হাসপাতালে নেওয়ার জন্য রাব্বিকে ডাক দিল। রাব্বি দৌড়ে এসে আভাসকে ধরে ওঠানোর চেষ্টা করলো, কিন্তু পারছে না।
কেমন আশার হয়ে যাচ্ছে আবাসের শরীর। ফারজানা এগিয়ে এসে ধরল আবাসকে। রিয়ানা নিজের বুকের মধ্যে আবাসকে নিয়ে আহাজারি করে যাচ্ছে। আবাস রিয়ানার মুখে একটা হাত দিয়ে ধরে বলল, কাঁদছ কেন পরি? এখন তো পরি বলতেই পারি আমি, তাই না? আমি তো প্রমাণ করতে পেরেছি আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা তো জোর করে হয় না বলো? তাও তুমি তোমাকে জোর করলে। তোমার কথা রাখতেও রাজি হয়েছিলাম আমি। তবে তুমি কি ভেবে দেখেছ আমি, ফারজানা বা তুমি কখনোই সুখী হতাম কিনা? দিন দিন দুঃখে দুঃখে শেষ হওয়ার থেকে একেবারে শেষ হওয়া ভালো না বলো? তোমাকে তো বাঁচাতে হবে পরি, নাইলে শুভর অশুভ শক্তির বিনাশ করবে কিভাবে? তোমার বোনকে কে বাঁচাবে? আমি তোমার জন্য অপেক্ষা করব। আসবে তো সেদিন আমার কাছে? সেদিন অন্তত আমাকে ফিরিয়ে দিও না। আমি তোমাকে সেই প্রথম দিনের ভয় পেয়ে ভালোবাসার মতোই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, তুমি ফিরে এসো আমার কাছে। কথাটা বলেই রাব্বির দিকে তাকালো। রাব্বির মুখটা স্পর্শ করে বলল, মাহি। বাকিটা বলার আগেই নিঃশ্বাস ফুরিয়ে এলো আবাসের। পুরো শরীর নিতর হয়ে পড়ল নিচে। রিয়ানা জোরে জোরে চিৎকার করে আভাসকে উঠতে বলছে। আভাস উঠছে না। রিয়ানা কেঁদে পাগলের মতো করে বলল, আভাস ওঠো, তুমি একবার ওঠো। আমি কথা দিচ্ছি তোমার ভালোবাসা আমি কারোর হতে দেব না, তোমার আমার করেই রাখবো। তুমি একবার ওঠো আভাস। রাব্বি আভাসকে উঠতে বলো না প্লিজ। রাব্বি ধপ করে বসে বলল, আর কখনো ভাই উঠবে না ভাবি, কোনো দিনই ফিরে আসবে না আমাদের মাঝে। কয়েকটা দিনের ব্যবধানে মা আয়ান ভাইয়া চলে গেল। শেষে আভাস ভাইয়া নিজেও চলে গেল। আমাদের পরিবারটা একদম শেষ হয়ে গেল ভাবি। রিয়ানা প্রচণ্ড ক্রোধে দাঁড়িয়ে ছায়ার দিকে উড়ে চলে গেল। ছায়া নিজে রিয়ানার শরীরের মধ্যে ঢুকে গেল, গিয়ে রিয়ানার মুখ দিয়ে বলল, এবার পারলে আমাকে শেষ কর। রিয়ানা হো হো করে কান্নারত অবস্থায় হেসে বলল, আমি পৃথিবীর সব ত্যাগ করেছি আভাসের জন্য। শেষে আমার বোনের জন্য ভালোবাসাটা টিকিয়ে রাখতে পারিনি। সে আভাস যখন নেই তখন আমি বেঁচে থাকবো তোকে কে বলল? মাঝে মাঝে অশুভ শক্তিকে বিনাশ করতে হলেও শুভ শক্তির বিনাশ করতে হয়। ফারজানাকে উদ্দেশ্য করে রিয়ানা বলল, ফারজানা আবাসের পেট থেকে ছুরিটা বের করো, সেটা এখন এই মুহূর্তে পেটে ঢুকিয়ে দিবে আমার। আমি ছায়াকে আটকাচ্ছি। ফারজানা রাজি হলো না। রিয়ানা ফের বলল, আমি বলছি তুই করবি এটা, তুই ছাড়া কেউ ছায়াকে শেষ করতে পারবে না। ফারজানা তাও রাজি হলো না। ছায়াকে শেষ করা মানে রিয়ানাকে শেষ করা। রিয়ানা দ্রুত গিয়ে ছুরিটা বের করে ফারজানাকে টেনে এনে ওর হাতে ছুরিটা লাগিয়ে দিয়ে নিজের ছুরিটা ধরে পেটের সামনে নিয়ে বলল, মা বাবা তোর কাছে আসবে, ভালো থাকিস, ইচ্ছে হলে বাড়িতেও থাকতে পারবি। আমাদের মনে রাখিস, আমি তোকে সংসার দিতে পারলাম না রে। যদি কখনো কাউকে মনে ধরে সংসার পেতে নিস, ভালোবাসা না পাওয়া খুব কষ্ট রে। আমি এই কষ্টটা নিয়ে বেঁচে থাকতেও পারবো না। আভাস আমার জন্য অপেক্ষা করছে। পরে ছুরিটা নিজের পেটে কয়েকবার ঢুকিয়ে দিল। কিছু বুঝে ওঠার আগে রিয়ানার শরীরটা উধাও হতে শুরু করলো। রাব্বি আর ফারজানা ধরার চেষ্টা করতেই পুরো শরীরটা উধাও হয়ে গেল। সকালে এই বাড়িতে তৃতীয়বারের আরেকটা সাদা কাপড় পরা লাশ রাখা হয়েছে। মায়ের বাড়িতে এসে উস্কো খুস্কো অবস্থায় ধপ করে আভাসের লাশের সামনে বসে পড়ল। হাত দিয়ে মুখের কাপড়টা সরিয়ে দেখলো আভাস। সেই চিরচেনা হাসি খুশি মুখটা কেমন কালো কালো হয়ে আছে। সে আগের আভাসের সাথে কোনো মিল নেই। মাহি দুহাত দিয়ে আভাসের মুখটা ধরে বলল, ভাইয়া তুমি উঠবে না? আমি এসেছি তো দেখো। ভাইয়া প্লিজ কথা বলো না, একটা বার পুচকে বলে ডাকো ভাইয়া। আমার তো পৃথিবীতে তোমার ছাড়া কেউ নেই। আমাকে প্রথমবারের মতো পরিচয় দিতে শিখিয়েছিলে তুমি আভাসের বোন হিসেবে, সেই তুমি আমাকে ছেড়ে চলে গেলে। এবার আমি কার বোন বলে নিজেকে পরিচয় দেবো ভাইয়া? তুমি একটা বার ওঠো ভাইয়া। রাব্বি ভাইয়াকে উঠতে বলো না, আমার ভাইয়াকে আমি চাই। আভাস ভাইয়া ওঠো। রাব্বি আমার ভাইয়াকে এনে দাও প্লিজ। আমরা কিভাবে থাকবো আভাস ভাইয়াকে ছাড়া? ভাই ওঠো না, এভাবে আমাদের ছেড়ে যেতে পারো না। ভাবি কোথায় ভাবি? রাব্বি সে মাইকে ধরে বলল, ভাবিও নেই মাহি, ভাবিও ভাইয়ের কাছে চলে গেছে। এবার মাহি যেন মুখের ভাষা হারিয়ে ফেলেছে। কবর দেওয়ার পরেও মাহি আভাসের কবরের উপরে গিয়ে পাগলামি করছে, বারবার আভাসকে আসতে বলছে। ফারজানার বাবা মা ফারজানার কাছে আসলো। তারা রিয়ানার সাথে অন্যায়ের জন্য অনুতপ্ত। ছোট মেয়ের জন্য শেষে বড় মেয়েটা নিজের জীবনই দিয়ে দিল। ফারজানা বাবা মায়ের সাথে যেতে রাজি হয়নি। সবার স্মৃতি নিয়ে আভাসের বাড়িতেই থেকে গেল। কখনো কাউকে ভালোবাসা বা বিয়ে করার সাহস করেনি আর। ফারজানা ভাবে যাকে বিয়ে করবে তার পরিণতি প্রথম স্বামী আর আভাসের মতোই হয়তো। আভাসকে রোজকারের মতো মনে পড়ে তার, যতই হোক স্বামী ছিল তার। পরক্ষণে মনে পড়ে রিয়ানার হাসি খুশি মুখটা। হালকা হেসে বলল, অন্যজনের ভালোবাসা তার নিজের থাকাই ভালো।